নমস্কার। সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য কবি শঙ্খ ঘোষ রচিত বিখ্যাত বিখ্যাত কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ, যার জন্ম 1932, মৃত্যু 1921, আধুনিক বাংলা কাব্য সাহিত্যের এক বিশিষ্ট নাম। তিনি অসংখ্য কাব্য কবিতা রচনা করেছেন। তার মধ্যে 2004 সালে প্রকাশিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ জল ই পাষাণ হয়ে আছে। সেই কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত বিখ্যাত একটি কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি শঙ্খ ঘোষ নাম নিয়ে লেখালেখি করেন। এছাড়াও তার একটি ছদ্মনাম রয়েছে কুন্তক। আমরা শুরু করছি আই আরও বেঁধে বেঁধে থাকি। দেখো, কবিতার প্রথমে কি বলেছেন কবি, যে আমাদের ডান পাশে ধস। প্রথমেই দেখো আমাদের, তার মানে কবি এখানে সমাজে বসবাসকারী সকল মানুষের প্রতিনিধি হিসাবে এই কবিতাটি রচনা করছেন। আমাদের এই শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে, এই সর্বনাম পদটি ব্যবহারের মধ্য দিয়ে সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসাবে রচনা করছেন। ডান পাশে ধস। ধস কি? ধস হচ্ছে পার্বত্য অঞ্চলের একটি প্রতিকূলতা। পার্বত্য অঞ্চলের প্রতিকূলতা যা অতিক্রম করা একেবারে দুঃসাধ্য। কোনোভাবেই সেটাকে অতিক্রম করা সম্ভব নয়। সেদিকে অতিক্রম করতে গেলে পরে মৃত্যু অনিবার্য। আবার বলছেন দেখো আমাদের মায়ে গিরিখাত। গিরিখাত কি? গিরিখাত হচ্ছে পার্বত্য অঞ্চলে গভীর নদীখাতকে বলা হয় গিরিখাত, যাকে অতিক্রম করা দুঃসাধ্য, একেবারে দুঃসাধ্য। গিরিখাতকে কোনোভাবেই অতিক্রম করা যায় না। অতিক্রম করতে গেলে মৃত্যু নিশ্চিত একদম। মাথায় বোমারু, আমাদের মাথায় বোমারু। বোমারু বলতে গেলে বোমবাহী বোম বহনকারী, এক কথায় বোম বহনকারী যে বিমান, তাকে বলা হয় বোমারু। তাহলে আমরা ডান পাশে যে চলে যাব তার কোনো উপায় নেই, কারণ ডান পাশে ধস। বাম দিকে যে যাব তারও কোনো উপায় নেই, কারণ বাম দিকে গিরিখাত। আমরা এক জায়গায় যে স্থির দাঁড়িয়ে থাকবো তারও কোনো উপায় নেই, কারণ মাথার উপরে বোমারু। যে কোনো মুহূর্তে সেখান থেকে বোম পড়তে পারে আমাদের উপর। মানে আমাদের জীবন সম্পূর্ণরূপে অনিশ্চিত। আবার পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ হচ্ছে বরফ। বরফের উপর দিয়ে দ্রুত যাতায়াত করা কার্যত অসম্ভব, কার্যত অসম্ভব। আসলে এই ধস, গিরিখাত, বোমারু, হিমানির বাঁধ, এই শব্দগুলি ব্যবহারের মধ্য দিয়ে কবি শঙ্খ ঘোষ সামাজিক প্রতিকূলতার কথা বলেছেন। তাহলে সমাজ এমন একটি প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে যেখান থেকে নিষ্কৃতি পাওয়ার আমাদের কোনো উপায় নেই। কেন উপায় নেই? ডান পাশে ধস, ডান দিকে যে যেতে যাব সেদিকে উপায় নেই। বাঁয়ে গিরিখাত, সেখান থেকে বাঁ দিকে যাওয়ারও কোনো উপায় নেই। এক জায়গায় যে স্থির দাঁড়িয়ে থাকলে বেঁচে থাকবো তারও কোনো উপায় নেই, কারণ মাথায় বোমারু, যে কোনো মুহূর্তে বোম পড়ে আমাদের মৃত্যু ঘটতে পারে। পায়ে পায়ে হিমানির বাঁধ, আমরা যে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাব তারও কোনো উপায় নেই, কারণ আমাদেরকে হিমানির বাঁধ সম আমাদের পাকে ধরে রেখেছে, টেনে ধরে রেখেছে। অর্থাৎ সামাজিক প্রতিকূলতা, সমাজ এতটাই প্রতিকূলতার মধ্যে অবস্থান করছে যে এখান থেকে বেরোনোর কোনো উপায়ই আমাদের নেই। আমাদের পথ নেই কোনো। পথ বলতে গেলে রাস্তা, আসলে পথ বলতে গেলে এখানে উপায়। সমাজ এমন প্রতিকূলতা। আসলে এই কবিতাটি কবি রচনা করেছেন 1999-2000 সালের একটি সামাজিক পটভূমিকে কেন্দ্র করে। ভারতবর্ষের একটি প্রদেশে একটি ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে গেছিল। সেই দাঙ্গাকে পটভূমি করে এই কবিতাটি রচনা করছেন। আমাদের পথ নেই কোনো। পথ নেই বলতে গেলে উপায়, বাঁচার কোনো উপায় নেই। কারণ বাঁচার উপায় নেই কিসের জন্য? কারণ ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমার, উপায় পায়ে হিমানির বাঁধ। আমাদের ঘর গেছে উড়ে। ঘর উড়ে যাওয়ার তাৎপর্য কি? ঘর কি? ঘর হচ্ছে নিরাপত্তার প্রতীক। তাহলে সমাজ এতটাই বিধ্বস্ত, এতটাই বিপর্যস্ত, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সেই নিরাপত্তাহীনতা বোঝানোর জন্য ঘর উড়ে গেছে শব্দটি কবি ব্যবহার করেছেন। দেখো, একটা জিনিস খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। আমরা যদি কোনো পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের, কংক্রিটের দেওয়ালযুক্ত, লোহার দরজাযুক্ত ঘরের মধ্যেও অবস্থান করি,
আর আমার বাড়িটা যদি হয় ছিটে বেড়া দিয়ে তৈরি, তাহলেও আমার বাড়িতে আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা তারা বসে বসে চিন্তা করে এই সময় যদি আমার সন্তান আমার বাড়িতে ফিরে আসবে। নিজের বাড়িটা সবসময়ই কিন্তু নিরাপদ, কারণ ওই বাড়িকেও তারা বিশ্বাস করছে না। ওই কংক্রিটে দেওয়ালযুক্ত যে বাড়িটা, তার কাছে সবচেয়ে নিরাপদ বলে মনে হচ্ছে নিজের সেই ভাঙাচোরা ওই বাড়িটাই। তাহলে আমাদের ঘর গেছে উড়ে, তাহলে ঘর উড়ে যাওয়ার তাৎপর্যটা কি? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশু আসলে এটা দুটো অর্থে আমরা ব্যবহার করতে পারি। শিশু হচ্ছে দেখো সরলতা, সাহসিকতা, সত্যবাদিতা, নির্ভীকতার একটা প্রতীক। সব মানে হচ্ছে মৃতদেহ, বানানটা লক্ষ্য করো, তালব্য সব, সব সব মানে মৃতদেহ। তাহলে আমাদের শিশুদের সব, তাহলে শিশুদের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা কবি তুলে ধরেছেন। শুধু নিরাপত্তা নয়, শিশুদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সরলতা, সাহসিকতা, সত্যবাদিতার মৃত্যু, অপমৃত্যু হওয়ার কথা বলা হয়েছে। সেই সাহসিকতা, সরলতা, সত্যবাদিতার অপমৃত্যু শুধু যে এখানে রয়েছে তা নয়, সব জায়গাতেই, কাছে দূরে সমস্ত জায়গাতেই কিন্তু সব কিছু ছারখার হয়ে গেছে। সততা, নিষ্ঠা সবকিছুই ছারখার হয়ে গেছে। আবার দেখো, যখন কোনো বিপদ আসে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার মতো সাহস বা বিপদ থেকে রক্ষা পাওয়ার মতো ক্ষমতা কিন্তু শিশুদের থাকে না। তাহলে সেই বিপদের সম্মুখীন হয়ে তাদেরকে প্রাণ দিতে হয়। আমাদের সমাজ এতটাই বিধ্বস্ত, এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে, যে অর্থে কবি বোঝানোর চেষ্টা করেছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এবার কবির আশঙ্কা দেখো, আমরাও তবে এইভাবে বলতে গেলে শিশুরা যেমন প্রতিবাদহীন অবস্থায় মারা পড়ে, কোনো সামাজিক আঘাত তার উপরে নেমে এলে প্রত্যাঘাত করার তাদের কোনো ক্ষমতা থাকে না, তাহলে আমরাও কি সেই শিশুদের মতো মরে যাব? এই মুহূর্তে মরে যাব নাকি? কবির আশঙ্কা। আমাদের পথ নেই আর, যে সমাজ এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। আবার সেই উপায়ের কথাই কবি কিন্তু তুলে ধরেছেন তার এই কবিতার মধ্যে, কি আই আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা বলতে গেলে একত্রিত হয়ে থাকা। তাহলে সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে এককভাবে প্রতিবাদ করা কখনোই সম্ভব নয়। সেই সামাজিক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ এবং প্রতিরোধের বার্তা কবি আলোচ্য কবিতার মধ্যে তুলে ধরেছেন। দ্বিতীয় স্তবকের মধ্যে কবি ব্যক্ত করছেন কি দেখো, আমাদের ইতিহাস নেই। কেন ইতিহাস নেই? আসলে ইতিহাস হলো রাজরাজরাদের রাজ্য জয়, অভিজাতদের কীর্তি কাহিনী। আমরা যেহেতু সাধারণ মানুষ, তাই আমাদের ইতিহাস নেই। আবার কবি বলছেন অথবা এমনই ইতিহাস। এমন ইতিহাস বলতে গেলে ইতিহাসের পৃষ্ঠা ঘেটে দেখো, কোনো জায়গাতেই সাধারণ মানুষের কথা কিন্তু ইতিহাসে উল্লেখ নেই। অর্থাৎ সাধারণ মানুষ ইতিহাস থেকে চিরবঞ্চিত, সাধারণ মানুষ ইতিহাস থেকে উপেক্ষিত। তাহলে আমাদের ইতিহাস হচ্ছে সেই উপেক্ষার ইতিহাস, সেই বঞ্চনার ইতিহাস। তাহলে ইতিহাস নেই কেন? ইতিহাস রাজরাজাদের কাহিনী, অভিজাতদের কাহিনী, সাধারণ মানুষ বলে ইতিহাস নেই। আবার ইতিহাস আছে, কেমন ইতিহাস? বঞ্চিত থাকার ইতিহাস। আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা বলতে গেলে, চোখ ঢাকা বলতে গেলে কোনো কিছু দেখেও না দেখার ভান করা, অন্যায় দেখেও প্রতিবাদে মুখর না হওয়া। তাহলে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমরা সামাজিক নানান অন্যায় দেখেও তার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করতে পারি না। সামাজিক অন্যায় অত্যাচার দেখেও তার বিরুদ্ধে মুখ খুলতে পারি না বা প্রতিবাদ করতে পারি না। আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। ভিখারি বলতে গেলে অপরের মুখাপেক্ষী। দেখো, রাষ্ট্রশাসকের যতই স্বৈরাচারী হোক না কেন, আমরা তাদের গুণকীর্তন করি। কেন গুণকীর্তন করি? আমরা মনে করি তাদের যে দয়া দাক্ষিণ্য, সেই তাদের দয়া দাক্ষিণ্যের জন্যই আমরা বেঁচে রয়েছি। যে কারণে আমরা ভিখারি অপরের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে। আমরা মনে করি সেই রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে, রাষ্ট্র শক্তির উপর নির্ভরশীল হয়ে আমরা জীবনযাপন করছি। তাই তার অপশাসন, তার স্বৈরশাসন আমরা চোখেও দেখতে পাই না। আবার চোখে দেখলেও তার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করতে পারি না। আমরা ভিখিরি 12 মাস। এরপরেই কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী বেঁচে থাকা বলতে গেলে
পৃথিবী তো আসলে মানুষ নিয়ে। মানুষ বলতে গেলে যার মান এবং হুঁশ রয়েছে তাকেই বলা হয় মানুষ, অর্থাৎ এখানে মানবিকতার কথা বলা হয়েছে। তাহলে পৃথিবীর মধ্যে হয়তো মানবিকতা বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে। তাহলে পৃথিবী বেঁচে থাকার তাৎপর্য কি? পৃথিবী বেঁচে থাকার অর্থ কি? মানবিকতা বেঁচে থাকা। এখানে কিন্তু সংশয়। হয়তো পৃথিবী বেঁচে আছে, হয়তো পৃথিবী মরে গেছে, যে মানবিকতার অপমৃত্যু ঘটেছে। মানবিকতার অপমৃত্যু ঘটেছে, কিন্তু যতই মানবিকতার অপমৃত্যু ঘটুক না কেন, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চিরকাল চিরযুগে যুগ যুগ ধরে এই পৃথিবীর বুকে অবস্থান করেছে। তাহলে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, আমাদের কথা কে বা জানে। আমরা মানে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কথা কেউ গ্রহণ করে না, কেউ ভাবে না। সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দূরে দূরে, যখনই কোনো বিপদে পড়েছি কিংবা অন্যায়ের সম্মুখীন হয়েছি, অত্যাচারের সম্মুখীন হয়েছি, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভিখারির মতো অপরের মুখাপেক্ষী হয়ে থেকেছি। কাদের? বিশেষত শাসক শ্রেণীর মানুষের প্রতিনিধি। দৌড়ে দৌড়ে আমরা ফিরেছি। কোথাও কিছুই কোথাও যদি নেই, তা সত্ত্বেও কোথাও কিছুই নেই, তবু তো আমরা কজন বাকি আছি? কজন? আসলে কোথাও কিছু নেই, কেউ কারোর জন্য নয়, কিন্তু সবাই নিজের নিজের। কিন্তু তা সত্ত্বেও সামাজিক প্রতিকূলতা এলেও কেউ একাকী থাকতে পারে না। একাকী থাকলে পরেই সেখানে মৃত্যু অবধারিত। তাই সেই সামাজিক অবিচার, সামাজিক অন্যায়, সামাজিক অত্যাচারের বিরুদ্ধে সকল মানুষকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। তবু তো কজন আছি বাকি? আয় আরো হাতে হাত রেখে, হাতে হাত রাখা বলতে গেলে একত্রিত হওয়া, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ সামাজিক অন্যায়, সামাজিক অত্যাচার, সেই সামাজিক অন্যায়, অত্যাচার এবং বিভৎসতার হাত থেকে সাধারণ মানুষের রক্ষা পাওয়ার একমাত্র উপায় কি? উপায় সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ করা। আই আরো হাতে হাত রেখে, আই আরো বেঁধে বেঁধে থাকি। সুতরাং কবি শঙ্খ ঘোষ রচিত আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি একটি সংঘবদ্ধ প্রতিবাদ এবং প্রতিরোধের কবিতা। যে প্রতিবাদ সামাজিক অন্যায়, সামাজিক অত্যাচার, সামাজিক নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। রাষ্ট্রনায়কদের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত হওয়ার বার্তা আলোচ্য কবিতাটি। এই কবিতার প্রত্যেকটি চরণে চরণে প্রশ্ন। তা সত্ত্বেও বলবো, মাধ্যমিকে 1 বছর এসেছিল আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তু আলোচনা করো, অথবা আই আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি, এই বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি? এই প্রশ্নটাকেই আগামী 2026-এর মাধ্যমিকের জন্য খুব ভালো করে দেখে রেখো। তাছাড়াও প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন। পরবর্তী সময়ে আমি যখন প্রশ্ন আলোচনা করব তখন এই বিষয় নিয়ে কথা বলবো। আগামী দিন আগামী কোনো কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। আজ এখানেই। সকলেই ভালো থাকবে।